আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে নিশ্চয়ই চিন্তা করছেন হঠাৎ করে কি এমন মিটিং হলো পিনাকি ভট্টাচার্য, লামিয়া মোর্শেদ এবং ডাক্তার ইউনূসের বিরুদ্ধে। হ্যাঁ, এটা হচ্ছে যে গত পরশুদিন রাতে পিনাকি ভট্টাচার্য গিয়েছিল আপনার ডাক্তার ইউনূসের সাথে দেখা করতে। ইউনূসের যে বাসা আছে প্যারিসে, এ বারিয়াসাটা পড়েছে আপনার প্যারিস ৮, ৭ এবং ১৫। এখানে তিনটা ওয়ার্ড বলতে পারেন, বাংলাদেশের ভাষায় ওয়ার্ড বলতে পারেন মানে, আর ফ্রান্সের ভাষায় আমরা বলি ৭৫,০০৮, মানে ৭৫,০০৮, ৭৫,০০৭ এবং ৭৫,০১৫। ১৫, ৭, ৮ এই তিনটে এরিয়া হচ্ছে যে প্যারিসের সবচাইতে দামি এরিয়া। যেমন আমাদের দেশের ডিএইচএস ফিউচার্স যেরকম নিরাপদ নিরবিচ্ছিন্ন ওই রকম এরিয়া। মানে এইসব এরিয়া যদি আপনি যদি কয়েক হাজার কোটি টাকা হাতে নিয়ে যদি নাড়াইতেও থাকেন রাতের ৩টা বাজে, কেউ এসে আপনারা জিজ্ঞাসা না যে কিরে কি চুরি জাপটাবাজি তো বহুত দূরের বাদ। ওখানে কিছু নেই, সব দামি এরিয়া এবং খুব প্রচন্ড সিকিউর। মানে মানুষের চেয়ে সিভিল পোশাকে মামুরা বেশি, আর ক্যামেরা তো অ্যাভেলেবেল। তো ওই জায়গায় পিনাকি ভট্টাচার্য গিয়েছিলেন। পিনাকি তার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে ডাক্তার ইউনূসের সাথে দেখা করেছেন, দীর্ঘ প্রায় ৪ ঘন্টা ছিলেন। ভাগ্যক্রমে যেহেতু ডাক্তার ইউনূস কাকার যেখানে বাড়ি বর্তমানে, সেই এরিয়ায় এবং সে বাড়ি থেকে জাস্ট ১০০ গজ দূরে, ১০০ গজ দূরে আমি দীর্ঘ প্রায় ২০ বছর ছিলাম। তো ভাই, আমিও তো বড় লোক নয় এরিয়া থাকার মতো। আসলে ওখানে যারা ফ্রান্সে আছেন তারা বুঝবেন শব্দটা আমি বললে বন্দর। মানে এটা ১১ তলার উপরে, ১১ তলার উপরে একটা মুরগির খাঁচা বলতে পারেন। মানে আমার এটা ১৩ মেটকারের একটা রুম ছিল। সেই রুম আমি দীর্ঘ ২৫ বছর ছিলাম। এর ভিতরে ওই রুম কিনা হয়েছে, ওই রুম আমি এখনো ভাড়ায় চলে, এখনো ভাড়ায় চলে। শেষে ওই এরিয়া পুরোটা চিনি। ওখানে এরিয়া ঢুকতে যে আশপাশের দোকান এগুলো সবই আমার পরিচিত, কারণ এতদিন ছিল। তো পিনাকি যে ওইখানে গিয়েছে এই খবরটা আসলে আমি পাই। এটা হচ্ছে যে পিনাকি গিয়েছিল সন্ধ্যা ৭টার পরে। তার মানে তার যে কাজ যেখানে আছে সেখান থেকে কাজ শেষের পরে সে সম্ভবত ৭টা, ৭:৩০ কাজ শেষ করে এরপর হোয়াইট প্লেট নিয়ে ওখানে গেছেন। পিনাকি যদিও প্যারিস শহরে থাকে না, সে বাইরের শহর থেকে, সেখান থেকে এসে সে সেখানে গেছেন, সাথে নিয়ে গেছেন একটা বুকে। বুকে মানে হচ্ছে যে ফুলের তোড়া। পিনাকি একটা ফুলের তোড়া নিয়ে ডাক্তার ইউনূসের সাথে দেখা করেছেন। সেখানে দীর্ঘ প্রায় ঘন্টা দুয়েকের মতো ছিল। তো অবস্থা দৃষ্টি হচ্ছে যে সেইখানে পিনাকির সবচেয়ে ক্লোজ যেই একজন লোক আছে, যে কিনা আগে এক সময় আমারও ক্লোজ ছিল, তার কাছ থেকে সে আমার ভিডিও কলে দেখাইলো যে দেখেন যাইতেছে পিনাকি, পিনাকি দ্য গ্রেট, তিনি সে। ওদের মধ্যে কি মিটিং হয়েছে কেউ জানে না। আবার গতকাল বিকাল ৫টার পর থেকে হয়তো আপনারা জানেন যে আপনার ডাক্তার ইউনূস, ইউনূস সকালবেলা, তো এটা পত্রিকাতে আসছে, সকালবেলা উনি গিয়েছিলেন আপনার ক্রেডিট এগ্রিকলের একটা ব্যাংক। ওরা ব্যাংক, যে এই সোসাইটি ব্যাংক বিমা ওদের অনেক কিছু আছে। ক্রেডিট এগ্রিকল একটা বড় সোসাইটি, তবে ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি চিনে আমার বাঙালিরা। ক্রেডিট এগ্রিকল এটা বাঙালিরা ব্যাংক হিসেবে বেশি চিনে। তো ওদের একটা কনফারেন্স সেন্টারে সে সেখানে মিটিং এ গিয়েছিল। ফরাসি একজন মিনিস্টার ছিল সেখানে। তিনি গ্রামীণ ব্যাংক, গ্রামীণ সুদ, লেনদেন এগুলো নিয়ে কথা বলেছেন। তো সবচেয়ে মজার বিষয়টা কি, বিকালবেলা একটা ভিডিও আমাদের এক বাঙালি ভাই তুলে পাঠাইলেন যে পিনাকি এখানে আছে, পিনাকি বলতে সরি ডাক্তার ইউনূস এখানে আছেন এই সে। তবে ঘটনা হচ্ছে যে আসলে ওইখানে উনি যেভাবে ভিডিওটা দেখাইছেন ওইটা হচ্ছে যে আপনার রুই ফুবুক সেন্ট অনরে, এটা হচ্ছে প্যারিস ৮-এ। বা ম্যাক্সিমাম লোকরা যদি বলেন তাইলে ওরা চিনে হচ্ছে যে কোসেম হপিতালের এরিয়া বা সেন্ট লেজার এরিয়া বললে আমাদের বাঙালিরা মোটামুটি চিনে। সেন্ট লেজার এরিয়া বললে চিনে। সেন্ট লেজার এরিয়া, সেন্ট লেজার মেট্রো থেকে বের হইয়া হাতের বাম দিকে গেলে ওই সেন্ট অনরে, এটা প্যারিস ৮-এ। যে হোটেল তাতে ওকে দেখা গিয়েছে আমাদের
ডাক্তার ইউনূস সাহেবকে। সে হোটেলটা হচ্ছে 5 তারকা মানের হোটেল, মানে 5 তারকা, প্যারিস যদিও সবগুলোকে 4 তারকা বলা হয়, কিন্তু এটা 5 তারকা মানের হোটেল। প্যারিসের, ফ্রান্সের 4 তারকা মানে হচ্ছে যে ওয়ার্ল্ডের অন্য জায়গার 5 তারকা হোটেল। এটা হচ্ছে যে লো ব্রিজ স্থল, লো ব্রিজ স্থল। এবং সেই হোটেলেই উনি গিয়েছেন, এবং সেইখানে যাওয়ার কারণে সেইখানে ছিল মোটামুটি আমার সাথে পরিচিত এক সময়কার, যেটা আমি ফ্রান্সেরও বেশ কিছু হোটেলে আপনার অ্যাজ এ রিসিপশনিস্ট জব করেছি, সে হোটেলে আমার এক কলিগ ছিল। তো আমার ওই মেয়ে কলিগ, সে হচ্ছে আফ্রিকান কলিগ, তারা সেখানে কাজ করে হচ্ছে যে আপনার ইয়ের হিসাবে, আপনার রুম সার্ভিস, রুম সার্ভিসে কাজ করে, এবং ঝাড়ু মোছা, মানে নেতইয়াস, ফ্রেঞ্চ ভাষায় বলে নেতইয়াস বলে, ওরা ওখানে ফ্লোর টোর ক্লিন করে। সুতরাং তাকে আমি ফোন দিলাম যে দেখ, এরকম একটা ভিডিও পাইছি, আমাকে একটু ইনফর্ম কর তুই। তো সে বলছে যে আমি তো এখন কাজে নাই, তুই এক কাজ কর, ওখানে ইয়েতে আপনার রিসিপশনে একটা মেয়ে কাজ করে, এটা হচ্ছে ভার্জিনিয়া স্কোরিডো নাম মেয়েটার, ফিলিপিনে মেয়ে, ন্যাশনালিটি ফ্রেঞ্চ। তারে ফোন দেয়, সে এখন কাজে আছে। তখন বাজে আপনার প্রায় সন্ধ্যা 5:30, 5:45 এখানকার। ফোন দিলাম, তো আমি বললাম যে দেখ, ওইখানে সম্ভবত তোরা আমাদের যে নোবেল লরিয়েট আছে না আমাদের বাংলাদেশের, এশিয়ার, ও বলে হ্যাঁ হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস। বলে যে হ্যাঁ, বলে যে হ্যাঁ ও আসছে। তো আমি বলি যে কে কে আসছে? বলে যে ও আছে, ওর সাথে ওর কুপিন আছে। কুপিন বলতে ফ্রেঞ্চ ভাষায় কুপিন, কুপিন বলতে বান্ধবীরে বুঝি আমরা। তো কুপিনের নাম সে জানে না, যে কুপিন আছে। তো কুপিন মানে বুঝা গেল যে লামিয়া মোর্শেদ আছে। আমি বললাম যে কি আমাদের একই বাঙালি? হ্যাঁ, বলতেছে হ্যাঁ তোদের ওই ড্রেস পরে আসছে মেয়ে, মহিলা, বুড়া মহিলা একটা ড্রেস পরে আসছে, তোদের ড্রেস মানে শাড়ি পরা, শাড়ি পরা। তখন আমি তার ওই ছবিটা পাঠাইলাম, যেটা আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় দেওয়া আছে, যে মানে ওরা ঘুরতেছে, ওরা আসলে ওই রোডেই, ওই প্যারিস আটের ওইখানেই আপনার ইয়ে করতেছিল। ওখানে কফি বার, যেটা এটা হচ্ছে যে ওই রিফুবুক সেন্টনের ঢুকার সময় কোনায়, বা কে ফরাসি যারা আমার ভিডিও দেখেন, ফ্রেঞ্চে যারা দেখেন, তারা যখন আপনার এই মিরম মিরমলিন, আমরা মেট্রো স্টেশন থেকে উঠে যখন কোসেম হসপিটাল দিয়ে যায়, পাশের যেই রেস্টুরেন্ট গুলো পড়ে, এই রেস্টুরেন্ট গুলা, ওইটার প্রথম রেস্টুরেন্টটা। তখন ও ছবিতে বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে এই মহিলা কুপিন। তাই আমি বললাম, যে কার সাথে কি? তখন সে বললো যে এইখানে 4টা রুমে টার্কির কিছু লোক আছে এবং ইসরায়েলের কিছু লোক আছে, 4টা রুম, মানে 4 রুমে লোক আছে। তো কিছু লোক বলতো ওরা আসলে একজন হাজব্যান্ড ওয়াইফ আছে এরকম হয়তো, এই জন্য কিছু লোক। তো বললো যে ওদের সাথে দেখা করার জন্য কনফারেন্স রুমে ওরা সবাই বসছে। তার জন্য কজন বসছে? ওরা 6 জন থেকে 7 জন পর্যন্ত। এগুলো সত্য। আমি ওখানে বললাম যে কোনো ফরাসি বা কেউ আছে কিনা। তখনও বললো যে না, এখানে যে 4 জন আছে, 4 জনের মধ্যে 2 জন ইসরায়েলের এবং 2 জন টার্কির, ফরাসি কেউ নেই। তো এটা বলার পর আমি বললাম যে তুই কিভাবে জানলি যে টার্কি আর ইসরায়েল? বলে যে ওরা যে রুম বুক করছে, তখন রুম বুক করার সময় ওদের যে পাসপোর্ট ডিটেলস আছে ওইটা দেখে আমি বললাম, কারণ তোমার ওই লোক এই ডক্টর ইউনূস উনি আইসা এদের কথাই বলছেন যে 400 কত নাম্বার রুম থেকে কত নাম্বার রুম, 500 কত নাম্বার, এইভাবে বলছে। তখন সে বের করে দিছে। হ্যাঁ, তো ও ওইভাবেই বললো যে আমার এরা মিলে আমাদের কনফারেন্স রুমে আছে, যেটা সুইটের কনফারেন্স রুম, যেটা সেইখানে ওরা সবাই বসছে, এরা রাতে ডিনার করবে ওইখানে, কোন একটা মিটিং হচ্ছে এখানে, এরা কথাবার্তা বলছে। সুতরাং এই এই হচ্ছে কাহিনী। তো বললো যে এর চেয়ে বেশি যদি তুমি কিছু জানতে চাও, তাহলে তুমি আরো 3-4 ঘন্টা পরে আমারে ফোন দিয়ে করতে পারো। তাইলে আমি দরকার ডিনারের সময় কারা কারা ডিনার করতেছে, কি কি ডিনার করতেছে, এগুলো সব আমি তোমারে জানাই দিতে পারবো। কারণ সার্ভিসের যারা আছে ওখানে, সুইট রেস্টুরেন্ট সার্ভিসের, ওরাও তো আমাদের কলিগ। তো এই হচ্ছে ঘটনা। এখন ওই আমারও বলতেছে সেই রিসিপশনিস্ট, যে রিসিপশনিস্ট জিজি ভার্জিনিয়া স্কোরিডো, ডাক নাম জিজি ভার্জিনিয়া স্কোরিডো, তারে আমি পরে বললাম যে এই বেটা কি এখানে হোটেলে থাকবে? তো ওরা না, ওর নামে তো বুকিং নাই, ওর নামে কোনো বুকিং নাই এখানে যারা আছে। তবে এরা তোমার যে যে দেশে ইসরায়েল এবং টার্কির, এরা অনেক উচ্চ পদস্থ, মানে এদের রুম গুলো ভাড়া করেছে হচ্ছে যে
টার্কিশ যারা আসছে 2টা রুম ভাড়া করছে টার্কিশ এম্বাসি এবং 2টা রুম ভাড়া করছে ইসরায়েলি এম্বাসি, মানে জুইফ আছে সব। আর এদের নাম কোনো ভাড়া টাড়া নাই, এরা এখানে থাকবে না। এই হচ্ছে যে মূল কাহিনী। ডাক্তার ইউনূস সেখানে আজকে সারা দিন সকালে করলেন আপনার ক্রেডি এগ্রিকলের আপনার কনফারেন্স রুমে মিটিং, ফরাসি এক মিনিস্টার সহ উনি বুঝাইলেন কিভাবে কিভাবে সুদমুদ খাওয়া যায়, মানুষও বোকা বানানো যায়। বিকেল বেলা তো ওনারা কি করছেন না করছেন, কি মিটিং, এটা পৃথিবীর কেউ জানে না। তবে ঠিক যেহেতু তার একদিন আগে আপনার 3 ইঞ্চি দ্য গ্রেট সে দেখা করেছেন ওয়াইফ সহ একটা ফুলের তোড়া নিয়ে, সুতরাং এটা বলাই বাহুল্য এটা কি হয়েছে সেটা ওনারাই জানেন। আর অনেকে দেখলাম যে ফেসবুকে লেখালেখি করছেন বাঙালিরা কোথায়, বাঙালিরা কোথায়, ওখানে যায় ওরা মারেন না কেন, থাপ্পড় মারেন না কেন। মূল কাহিনী হচ্ছে কি জানেন, এই এরিয়াটা এমন একটা এরিয়া যে এইখানে আমাদের কোনো বাঙালি ওই এরিয়ায় থাকে না, হাজার হাজার শত শত বাঙালি নাই, কালে ভদ্রে 2-1জন বাঙালি হয়তো দেখতে পারেন। যেহেতু মেডিকেল সেন্টারটা আছে কোসেম বললাম যে ওইখানে কালে ভদ্রে 2-1জন বাঙালি যায়, তাও যায় না, কারণ হচ্ছে বাঙালি বসে হচ্ছে যে গার্দিনট লাসাপেল, ওইখানে বসে ওনারা হাতি ঘোড়া মাইরা ফেলায়, বহুত কিছু কইরা ফেলায়। গার্দিনট লাসাপেল স্টালিনগ্রাদের বাহিরে ওনারা এদিকে আর ঢুকতে পারেন না, মানে প্যারিস 10-এর 3টা রোডে থাকতে পারেন, এর বাইরে আর যাইতে পারেন না। ওনাদের বেশিরভাগ হচ্ছে লাকর্ণ, বুবারবিলে, মানে এগুলা পুরো শহরের বাইরে। ওইখানে ওনারা এক একজন বহুত বড় বড় তরমুজ মারে, ক্ষীরা মারে, অমুক মারে, তমুক মারে, বহু কিছু মারে। এখান থেকে 25-26 বছর তো প্যারিস শহরে, প্যারিস 15-তেই রয়ে আসলাম। সুতরাং ওখানে কোনো বাঙালি আসলে এখন আর আমার লোক তর্কও করবে না কেউ, কারণ তারা জানে যে তাদের সবার ওই যে দেখলে আমি কয়ে দিতে পারবো যে ভাই আপনি কোন এরিয়ায় থাকতেন, কোথায় থাকতেন। এ হচ্ছে মূল ঘটনা। সুতরাং বাঙালিদের উপর এনে রাগ হইয়া লাভ নাই, ওই জায়গায় বাঙালিরা যাবেও না কেউ। আর অন্যান্য দেশের বাঙালিদের মতো আসলে প্যারিসের যারা আওয়ামী লীগ করে না, ওরা এরকম স্পিড নেই। বিএনপি জামাতের স্পিড আছে ফ্রান্সে, আওয়ামী লীগের নাই। ওইখানে সব মরাতে হবে। ওগুলো ওই যে রবিবারে আইয়া একটা ছোটখাটো 10 ফিট বাই 10 ফিট একটা রেস্টুরেন্টে গিয়া হাতি ঘোড়া মাইরা ফেলাইবো, বহুত কিছু করে ফেলাইব। ম্যাক্সিমাম আপনারা দেখবেন যে গার্ড দিনও মনে রাখেন নামটা, গার্ড দু নট লাশাপেল গার্দিনট, ওই এরিয়ায় ওনারা মিটিং করবো। সর্বোচ্চ এগুলো ওভারভিলিয়াতে যে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে ওইখানে হয়ে ওনারা মিটিং করে বিশাল এক একজন নেতা হয়ে যাবে। আর ফ্রান্স শহরে যারাই জিজ্ঞেস, প্যারিস শহরে ভাই ওই মিটিং ওই গার্দিনট, ওই আমরা যে আড্ডা মারছি গার্দিনট অমুক দোকানে যে ঝালাই ফেলাইছি, 12টাও শিখতে পারে না। দেখতে থাকেন, আমিও খবর নিতে থাকি ওনারা কি কি করে, দেখি আপনাদের আরো খবর পেলে জানাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের মে মাসের একদম শেষ প্রান্তে এসে এই ভিডিওটি করছি। আজকে মে মাসের 26 তারিখ সন্ধ্যাবেলা, দুদিন পরেই পবিত্র ঈদ উল আজহা। আজকের দিনে হাজিরা আরাফাতের ময়দানে ছিলেন এবং সেখান থেকে ইয়াউমে আরাফা শেষ করে তারা মিনাতে আসবেন, মুজদালিফায় রাত্রি যাপন করবেন। এরপরে তারা মিনাতে তাঁবুতে ফিরে এসে শয়তানকে পাথর মারবেন। তো এরকম একটি দিনে হঠাৎ করে আমাদের সামাজিক মাধ্যমে কবি নজরুলের একটা বিখ্যাত উক্তি, কবি কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত উক্তি, আজই শয়তান বসিয়ে আছে স্রষ্টার সিংহাসনে, এটি ভাইরাল হচ্ছে। প্রথমত এটি যে শব্দ হিসেবে, বাক্য হিসেবে ভাইরাল হয়েছে, কিন্তু এটিকে নিয়ে দেখলাম যে এই কাহিনীটি নিয়ে এটি মূলত একটি প্রবন্ধ কবি নজরুল ইসলাম, যেটি 1926 সনের অক্টোবর মাসে
তিনি এটি লিখেছিলেন বঙ্গবাণী পত্রিকাতে। তো 26 সনের এপ্রিল মাসে 1926 সনের এপ্রিল মাসে কলকাতাতে হিন্দু এবং মুসলিমদের ভয়াবহ দাঙ্গা হয়। তো দুটো দাঙ্গা, 1946 সনে একটা দাঙ্গা হয় কলকাতাতে এবং সর্বভারতে, কিন্তু সেটার চাইতেও বিচ্ছিন্নভাবে 1926 সনে যে দাঙ্গাটি কলকাতাতে হয়েছিল, এটি সারা বিশ্বের মানুষকে রীতিমতো নাড়া দিয়েছিল। ব্রিটিশ শাসনের যে ডিভাইড অ্যান্ড পলিসি রুল, হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে বিভক্তি তৈরি করা হয়েছিল এবং পুরো রাজনীতির অঙ্গনে যে বিষ বাষ্প ছড়িয়ে পড়েছিল, সেই বিষ বাষ্পের কারণে যখন একটা জনযুদ্ধ হয়, যখন একটি সিভিল ওয়ার হয় এবং যখন একটি দাঙ্গা হয়ে যায়, সেই দাঙ্গার পরিবেশ এবং পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধে বঙ্গবাণী পত্রিকাতে অক্টোবর মাসে, তার সেই প্রবন্ধে মানুষ এবং ধর্ম সম্ভবত শিরোনাম, তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন, ইটস এ মাস্টারপিস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড লিটারেচার, মানে সাহিত্য এবং ইতিহাসে একটা মাস্টারপিস। তো তার সেই প্রবন্ধটি অডিও ক্লিপ আকারে বাংলাদেশের একটি অনলাইন পোর্টাল রয়েছে চর্চা। প্রথম আলোর একসময়ের সেই যে নামকরা সাংবাদিক জনাব সোহরাব হাসান, সম্ভবত অ্যাসোসিয়েট সম্পাদক ছিলেন, তিনি রিটায়ার্ড করার পরে প্রথম আলো থেকে এখন একটি অনলাইন পোর্টাল চালাচ্ছেন চর্চা। সেই চর্চাতে দেখলাম যে এই প্রবন্ধটি সামহাউ কেউ কণ্ঠ দিয়ে এটাকে একটা অডিও ক্লিপ হিসেবে ছেড়ে দিয়েছে। ওখানে ভিউ হয়নি, কিন্তু যে সেখানে যে শিরোনামটি ব্যবহার করেছে, যে শিরোনাম নিয়ে আমি এখন আলোচনা করছি, এটি রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে এই সময়টিতে কেন শয়তান স্রষ্টার সিংহাসনে বসেছে, এই কথা এলো। এটা কি কলকাতাতে শুভেন্দুকে ইঙ্গিত করা হলো, নাকি বাংলাদেশে তারেক রহমান সাহেবকে ইঙ্গিত করা হলো? এটি কি ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করা হলো, নাকি নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করা হলো? ডাজ নট ম্যাটার। মূল ব্যাপারটা হলো বাংলাদেশের এখন সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানুষ আতঙ্ক অনুভব করছে যে কলকাতাতে 1946 সনে এবং 1926 সনে যে ভয়াবহ দাঙ্গা হয়েছিল, ওইরকম একটা দাঙ্গা হয়তো বাংলাদেশে অনিবার্য হয়ে পড়েছে, অথবা কলকাতাতেও অনিবার্য হয়ে পড়েছে। আগে কলকাতা দিয়ে শুরু করি। আপনারা জানেন যে শুভেন্দু সেখানে ক্ষমতা আসার পরে, মমতা ব্যানার্জি পরাজিত হওয়ার পরে সেখানে প্রাথমিকভাবে হিন্দু মুসলমানদের একটা মারামারি হয়ে গেছে। মুসলমানদের বাড়িঘর লুটপাট হয়েছে, গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে, এবং বহু মুসলিম যারা পলিটিক্যাল লিডার্স রয়েছেন, যারা মমতা ব্যানার্জিকে সমর্থন করতেন, তারা পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে অন্যান্য জায়গাতে চলে গেছেন। ঠিক বাংলাদেশে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, একই অবস্থা সেখানে। এবং শুভেন্দু গায়ে পড়ে বাংলাদেশের সঙ্গে ঝগড়া করতে চাচ্ছেন, সীমান্ত বন্ধ করতে চাচ্ছেন, এবং বাংলাদেশে যারা সেই আওয়ামী লীগ বিরোধী শক্তি রয়েছে, বর্তমান তারেক রহমান সাহেব থেকে শুরু করে জামাত, তাদের সবাইকে অকথ্য ভাষায় গালাগাল করছেন। এটা গেল সীমান্তের ওপারে। সীমান্তের এপারে আমাদের বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম পাওয়ারফুল পদ পদবীগুলোকে কেন্দ্র করে মানুষ যাকে বলা হয় রীতিমতো ঔদ্ধত্য প্রদর্শন করছে, বেয়াদবি করছে, যা মুখে আসে তাই বলছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে তারা ভুয়া ভুয়া যাকে বলা হয় শব্দ উচ্চারণ করছে, স্লোগান।
দিচ্ছে একটা মানবিক কাজে। শিশু রামিসার বাসায় বা বাড়িতে নিহত শিশু রামিসা মানে ধর্ষণের ফলে এবং ধর্ষকের হাতে তিনি নির্মমভাবে মানে নিহত হয়েছেন। এই পরিবারকে সান্ত্বনা জানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সেখানে গেছেন মিরপুর, এবং সেই জায়গাতে হাজার হাজার মানুষ রাজপথ দখল করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে। ভালো কথা। এখানে প্রধানমন্ত্রীর দোষ কি বলেন? এই অল্প কয়েকদিন আসছে স্বরাষ্ট্রমন্ত্রী বা এই অল্প সময়ের মধ্যে কি দোষ? একটা ধর্ষক, সে নির্মমভাবে এই কাজগুলো করেছে এবং দীর্ঘদিন ধরে সে এই শিশুটিকে টার্গেট করে ছিল। তো সেখানে শিশুর পরিবার, পাড়া প্রতিবেশী, অন্যান্য যারা আছেন সবাই তো এই জিনিসগুলো টার্গেট, এই যে একটা জিনিস হচ্ছে এটা তাদের বোঝা উচিত ছিল। তো যাকে এনিওয়ে রাষ্ট্র যেহেতু পরিচালনা করে সেটা হবেই, তাকে ভুয়া ভুয়া বলা হয়েছে। এই ভুয়া ভুয়াটা গত 2 বছর যাবৎ সবার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। কিছু হলেই সেনাপ্রধান ভুয়া, তারপরে নৌবাহিনী প্রধান ভুয়া, আইজি ভুয়া, মন্ত্রী ভুয়া, মিনিস্টার ভুয়া, খালি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়নি। এছাড়া সবাই মোটামুটি এই ভুয়া স্লোগান দ্বারা আক্রান্ত হয়েছে, এবং সেটা এখন সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এনসিপি এবং জামাতের অনেক লোক সরাসরি প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে ইন্ডিকেট করে, ইঙ্গিত করে নানা রকম কথাবার্তা বলছেন। কেউ কেউ বলার চেষ্টা করছেন, আরে মন্ত্রী যদি ভুয়া হয়, প্রধানমন্ত্রী ভুয়া হয়, তাহলে বললে অসুবিধাটা কি? এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক যারা নেতৃবৃন্দ তারা সভা সমিতি সেমিনারে গিয়ে বলছেন যে ভুয়া প্রধানমন্ত্রীকে তো ভুয়া বলে স্লোগান দিলে অসুবিধা কি, ভুয়া মন্ত্রীকে? তাহলে এখানে মন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে পদ পদবীটি এটা ভুয়া, মানে অবৈধ, অস্তিত্ব নেই, আইনগত ভিত্তি নেই, এটাই তো ভুয়া। বোঝার চেষ্টা করে যে কি অবস্থা চলছে বাংলাদেশের রাজনীতিতে। আর ঠিক সেই সময়টিতে এই স্রষ্টার আসনে বসেছে শয়তান। এটা দ্বারা কি বুঝাতে চাচ্ছে, কোথায় চলে গেছে, এবং এটাকে নিয়ে সবাই আলাপ আলোচনা করছে। এবং এর পেছনে মানে কেন কাজী নজরুল ইসলামের এই উক্তিটি সামনে আনা হলো? প্রথম হলো যে গত 2 বছর ধরে ঠিক অনেকটা পাকিস্তান জমানার মতো রবীন্দ্রনাথকে বাংলাদেশে অপাঙ্ক্তেয় করা হয়েছে। রবীন্দ্রনাথ মানে হিন্দু, রবীন্দ্রনাথ মানে দেশদ্রোহী, রবীন্দ্রনাথ মানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাননি, রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ ঠিকই দিয়েছিলেন। কাজী জাতীয় জাগরণের কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামই আমাদের সমস্ত প্রেম এবং ভালোবাসার আদি উৎস, মুসলমান কবি। যদিও কবিকে তার জীবদ্দশায় মুসলিম যারা স্কলার ছিলেন প্রায় সবাই তাকে কাফের আখ্যা দিয়েছিলেন। বলা হয়ে থাকে যে তিনি জীবনের একটা সময় এসে ঈমান হারা হয়ে পড়েছিলেন এবং তিনি কালীর পূজা করতেন। এবং এই যে উক্তিটি আজকে যে শিরোনামটি দিয়েছি, এখানেও তিনি সরাসরি বিধাতা, একদিকে বিধাতা, একদিকে আল্লাহ, গড, এবং হিন্দুদের কালী, মা কালীকে তাই তিনি একই জায়গাতে নিয়ে এসেছেন। তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে ধর্মের আল খেল্লায় যারা আছেন, কেউ হয়তো গেরুয়া পোশাকে সন্ন্যাসী, কেউ হয়তো গির্জা বা প্যাগোডাতে যাওয়া ধর্মগুরু, খ্রিস্টান এবং ইহুদি ধর্মগুরু, কেউ হয়তো দাড়ি এবং টুপি পরা মুসলিম, সবাই মূলত আল্লাহকে ব্যবহার করে, দেবতাকে ব্যবহার করে, রাসূলকে ব্যবহার করে, নবীকে ব্যবহার করে মানুষকে অত্যাচার করে, মানুষকে মারে, মানুষকে খুন করে। এবং তিনি যেটি বলার চেষ্টা করছেন যে এই যে ধর্মবিশ্বাসগুলো, যে ধর্মবিশ্বাস নিয়ে
হিন্দুরা মুসলমানরা মারামারি করে, খ্রিস্টানরা মুসলিমরা মারামারি করে, এবং মারামারি করে যখন মরে তছনছ হয়ে যাচ্ছে, একে অপরকে খুন করে ফেলছে, তখন মুসলমানদের জন্য আকাশ থেকে আবাবিল পাখি আসে না। মসজিদটি যখন হিন্দুরা ভেঙে ফেলে, তখন কোন আবাবিল পাখি এসে মসজিদ রক্ষা করে না। বা মন্দির যখন মুসলমানরা ভেঙে ফেলে, তখন কালী, হিন্দুদের যে দেবী কালী, সে তার সেই যে রণমূর্তি নিয়ে, তার হাতে যে বিশাল রামদা, তার জিহ্বা যেভাবে বের করে থাকে, ওইভাবে কালী মূর্তি ধারণ করে, রণমূর্তি ধারণ করে সে তার মন্দির রক্ষা করতে আসে না। যখন নিজেরা মারামারি করে, হিন্দু এবং মুসলমানরা মারামারি করে, উনি ওনার প্রবন্ধে বলেছেন, মারামারি করে পাশাপাশি তারা শুয়ে আছে, তারা সেই আহত অবস্থায় কেউ আল্লাহ বলছে না, কেউ ভগবান বলছে না, তারা ওরে মাগো, ওরে বাবা গো, বাঁচাও, পানি খাবো, এই কথাগুলো বলছে। তাদের শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। এবং কবি যেটা বলার চেষ্টা করছেন যে যারা মরে গেল, এরকম মরে যাওয়ার পরে যার মুখে দাড়ি ছিল সে হিন্দু, নগেন বাবু, কথার কথা, নগেন বাবুকে মনে করালো মুসলিম, তাকে নিয়ে কবরে শুটলো মুসলমানরা দাফন কাফন করার জন্য। আর ধরুন একজনের নাম আব্দুল্লাহ, তার মুখে দাড়ি নাই, হিন্দুরা মনে করলো যে এই মৃত আব্দুল্লাহ নিঃসন্দেহে বড় কোনো ব্রাহ্মণ পুত্র হবেন, তাকে নিয়ে শ্মশান ঘাটে চলে গেল তার লাশ দাহ করার জন্য। তো এই যখন ধর্মের পরিণতি, এই যখন আমাদের জ্ঞানের পরিণতি, এই যখন আমাদের অলৌকিকত্বের যে বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য আমরা অনেক গল্প বানাই, অনেক কাহিনী বানাই, অনেক ঘটনা ঘটাই, কিন্তু বাস্তবে যখন কোনো এরকম সহিংসতা হয়, তখন কোন মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা এগুলো রক্ষা করার জন্য আকাশ থেকে বজ্রপাত এসেছে, কোন দেবতা নেমে এসেছে, কোন আবাবিল পাখি নেমে এসে, যেরকম ঘটনা কবি দেখেননি, ওই দাঙ্গাতে তিনি দেখেননি। বরং ওই সময়টাতে ধর্মের নাম করে যে সকল লোকজন যে জুলুম অত্যাচার চালিয়েছে, এটা তিনি মনে করেন যে স্রষ্টার আসনে, এখানে স্রষ্টা বলতে প্রতীক অর্থে তিনি বুঝিয়েছেন শয়তান তার সুরত পাল্টে সেই ক্ষমতার সিংহাসনে তারা বসে যাওয়ার কারণেই এই ধরনের পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়। তো এই যে কবি নজরুলের সেই যে বিখ্যাত প্রবন্ধটি, সেই প্রবন্ধটি সারা ভারতে তখন তোলপাড় তৈরি করে এসেছিল, এবং সেটি এখন এই সময়টিতে এসে এই বাংলায় 2026 সনের সেই মে মাসে কুরবানির আগে হঠাৎ করে কথা বলছি কেন আমরা? এর কারণ কি এই যে আবার আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপির যে হানাহানি, এটি অনিবার্য হয়ে পড়েছে। আবার হিন্দু মুসলমান হানাহানি অনিবার্য হয়ে পড়েছে। অথবা আবার পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, মণিপুর বা ভারতের যে 7 সিস্টারগুলো রয়েছে, তাদের সঙ্গে আমাদের সীমান্তের এপারের মানুষের যে সংঘাত, ধর্মের ভিত্তিতে, জাতীয়তাবাদের ভিত্তিতে, দেশ ভাগের ভিত্তিতে আবার কি অনিবার্য হয়ে পড়েছে? এই বিষয়গুলো নিয়ে যখন সামাজিক মাধ্যমে এত হায়ার লেভেল, ইন্টেলেকচুয়াল লেভেলে আলোচনা হচ্ছে, ইট মিনস দ্য নেচার ইটসেলফ ইন্ডিকেটিং সামথিং রং, প্রকৃতি আমাদেরকে একটা ভুল এবং ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। আমাদের যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, সরকারে কিংবা বিরোধী দলে, আমরা যারা সমাজে আছি, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন, হেফাজত করুন এবং রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।